কোনো স্টাইল আর না আছে কোনো যোগ্যতা আমার বউ হওয়ার। তুমি এভাবে একটা মেয়েকে অপমান করতে পারো না সুগা। মজা পেয়েছো নাকি তুমি? মজা তো তুমি আমাকে নিয়ে করছো আব্বু। আমাকে মিথ্যা বলে গ্রামে বাসায় এনে এভাবে একটা গ্রাম্য জঙ্গলি মেয়ের সাথে জুড়ে দিতে পারো না। যা হবার হয়েছে সুগা, চুপচাপ বিয়েটা করে নাও। এখন এটা আমার মান সম্মানের প্রশ্ন। নিজের মান সম্মান তুমি নিজের হাতে নষ্ট করেছো আব্বু। আমার কিছু করার নাই। আমি অন্য কাউকে বিয়ে করে ফেলেছি গতকাল। আমি জানতাম তুমি আর মম কেউ জিমিনকে মানবে না, তাই একা একাই বিয়ে করে ফেলেছি আমি। বোগাম কি বলবে ভেবে পাচ্ছে না। কত বড় বোকামি করে ফেলেছে সে। কি করবে সে এখন? এই বিয়ে না হলে নিজের বন্ধুর চোখে সে ছোট হয়ে যাবে। অতি আদরের ভাগ্নি মেয়েটা তার বন্ধু। মামির অত্যাচার থেকে বাঁচাতে বোগামের কাছে সাহায্য চেয়েছিল। সে কোনো কিছু না ভেবে তার ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়ে যায়। না হলে যে মামি পছন্দ করা একটা আজে বাজে ছেলের সাথে বিয়ে দিতে হতো। ঘুমটার আড়াল থেকে কাঁদছে মেয়েটা। ঘুমটা খুলে একবার সবাইকে দেখে নিল তে। দূরে দাঁড়িয়ে থাকা কেউ তেকে দেখে চমকে যায়। ভাবছে উপরওয়ালা তার সহ্যের আর কত পরীক্ষা নেবে। সে তো চায় না এই বিয়ে করতে, মামির কথায় রাজি হয়েছে। না হলে তার জীবন নরক করে তুলতো সে। মামা মামি আর ওই কায়ের হাত থেকে বাঁচাতে এই পদক্ষেপ নেন। তখন সেখানে তার মামি মুখ ঝামটা মেরে বলে ওঠে, যেহেতু ভাই সাহেব আপনার ছেলে বিয়ে করবে না, তাই কায়ের সাথে আমি তের বিয়েটা দিব। বড় আব্বু, তোমার কোনো আপত্তি না থাকলে আমি বিয়েতে রাজি। বড় ভাইয়ের একমাত্র ছেলের কথায় অবাক হয়ে যায় বুগাম। সুগার সাথে যে জঙ্কুক এসেছে তা সে খেয়াল করেনি। বিয়ের কথা শুনে তে একবার চোখ তুলে তাকায়। এক পলক তাকিয়ে সে আবার চোখ নামিয়ে ফেলে। নিজেকে অনেক তুচ্ছ মনে হচ্ছে তার। তাকে পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে। একজনের পছন্দ হচ্ছে না তো আর একজনের হাতে তুলে দেওয়া হলো। জাংকুক নির্বাকভাবে দাঁড়িয়ে আছে তার চাচুর উত্তরের অপেক্ষায়। বুগাম তের মামার সাথে আলাপ করে অবশেষে তাদের বিয়ের কাজ সম্পন্ন করে। এবার তের বিদায়ের পালা। সুগা অবাক হয়ে তার বড় ভাইয়ের কাজ দেখে গেল। যে ছেলে মেয়েদের থেকে দূরে থাকে আজ সে কিনা যেচে বিয়ে করলো, তাও আবার তার মাকে না জানিয়ে। তের মামা জাংকুকের হাতে হাত রেখে বলল, আমার ভাগ্নিকে আমি আজ বিশ্বাস করে তোমার হাতে তুলে দিলাম। বাবা, ওকে দেখে রেখো। ও খুব সহজ সরল গ্রামের মেয়ে ভেবে ওকে কখনো অবজ্ঞা করো না। ও যা জানে না, যা বোঝে না, যা পারবে না, নিজের মতো করে শিখিয়ে নিও। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি ওকে আমি দেখে রাখবো। আমি আছি না দোস্ত, তোর ভাগ্নি আমার বাসায় আমার মেয়ের মতো থাকবে। আমি দেখে রাখবো ওকে, কথা দিলাম। তে চোখ গড়িয়ে পানি পড়ছে। মা বাবা মারা যায় তের 14 বছর বয়সে। আর তখন থেকে সে মামা মামির কাছে মানুষ। মামি যেমন কষ্ট দিয়েছে তার থেকে 1000 গুণ স্নেহ মামার কাছ থেকে পেয়েছে। আজ যে 21-এ পদার্পণ করছে। 7 বছর ধরে সে মামা মামির কাছে মানুষ। সবাইকে বিদায় জানিয়ে তারা রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। বোগামের গাড়িতে সোগা উঠেছে আর তেকে জঙ্কুকের সাথে পাঠানো হয়েছে। তে জানালার সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে চুপচাপ কান্না করছে। জঙ্কুক তের পাশে বসে নিজের মতো ফোন চাপছে। দুইজন কেউ কারোর দিকে তাকাচ্ছে না, নিজেদের মতো আছে। গাড়ি চলছে আপন গতিতে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। চারিদিক অন্ধকার বাড়তে লাগলো। ড্রাইভারকে বলে গাড়ির লাইট অন করলো সে। চোখে আলো আসতেই মাথা ব্যথা বাড়তে লাগলো তের। হাত দিয়ে চোখ ঢেকে ধীরে ধীরে খুলতে লাগলো সে। অনেকক্ষণ কান্না করার জন্য তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। 2 দিন যাবত না খেয়ে আছে সে। কায়ের সাথে বিয়ে হওয়ার কথা শোনার পর থেকেই খাবার গলা দিয়ে নামছে না তার। গ্রামে কাই নাম বলতে একজনকে সবাই চেনে। চাঁদা তোলা, সুদ খাওয়া, সব বাজে কাজের নাম তার। বয়স প্রায় 40 কবেই পেরিয়েছে। হঠাৎ টের পেতে অদ্ভুত একটা আওয়াজ হলো। তে এবার এক পলক তাকালো জঙ্কুকের দিকে। তে ভীষণ লজ্জা পেল। অসভ্য পেট, এখনই আওয়াজ করাচ্ছিল। মানলাম ক্ষুধা লেগেছে, তাই বলে এখন? জঙ্কুক জিজ্ঞাসা করলো, আপনার কি খিদে পেয়েছে? ইয়ে না, মানে আসলে এত ইতস্তত বোধ হবার কিছুই নেই। আমি জিজ্ঞাসা করেছি খিদে পেয়েছে কিনা। সোজা হ্যাঁ অথবা না করতে পারেন। এমন রসকসহীন রুট গলার আওয়াজে খুব রাগ হলো তের। একে তো অপরিচিত, তার উপর নতুন বয়সে কিভাবে বলবে যে তার খিদে পেয়েছে? লোকটার কি কোনো কমন সেন্স নাই? এখন না বললে আবার কখন খাবার পাবে ঠিক নাই। এমনিও অনেক ক্ষুধা লেগেছে তার।
তে এবার লজ্জা পেয়ে বলেই ফেলে, হ্যাঁ আমার খুব খিদে পেয়েছে। টের উত্তর শুনে জঙ্কুক ড্রাইভারকে গাড়ি একটা সাইড করতে বলল। গাড়ি থেকে নেমে জঙ্কুক অন্য সাইডে চলে গেল। এইদিকে একা বসে থাকতে টের ভালো লাগছে না, তাই সে গাড়ি থেকে নামার সিদ্ধান্ত নিল। টেকে গাড়ি থেকে নামতে দেখে ড্রাইভার বলল, গাড়ি থেকে নামবেন না ম্যাম, স্যার এসে দেখলে বকা দিবে। এমনিতেই রাত হয়ে গেছে, স্যার আসা অবধি এখানেই বসে থাকেন। ড্রাইভারের কথা শুনে তের মনে হলো লোকটা অনেক রাগী মনে হয়, তবে তার কথা মেনে বসে থাকলে আমার তো কোমরে ব্যথা হয়ে যাবে। এর চেয়ে বরং একটু নেমে দাঁড়াই, তাড়াতাড়ি আবার গাড়িতে উঠে যাব। তে বলে উঠল, কিছু হবে না চাচা, আপনি এসে আসলে কিছুই বলেন না, আমি নামবো আর উঠবো। গাড়ি থেকে নেমে হাত টান করলো তে। এত টাইম বসে থেকে তার কোমরে ব্যথা হয়ে গেছে। এতক্ষণ বসে থাকার মতো মেয়ে তে না, স্বভাব সুলভতে একটু চঞ্চল। গাড়ি থেকে নামার পর তে খেয়াল করলো কিছু ছেলে তার দিকে তাকিয়ে আছে। তাদের চাহনি একদম ভালো লাগছে না তার। তের থেকে কিছু দূরত্বে তারা দাঁড়িয়ে আছে, তাই তাদের কথা স্পষ্টভাবে তের কানে আসছে। ভাই মালটা কিন্তু জোশ, দেখ না লাল বেনারসিতে কি সুন্দর লাগছে। হ্যাঁ রে সত্যি বলছিস, এ তো লাল কমলা। দুজন ছেলে এবার হাসতে লাগলো। তে গাড়ি উঠে বসে পড়লো আর নিজেকে বকতে লাগলো কেন সে নামতে গেল। তখন জঙ্কুক এসে গাড়িতে উঠে পড়লো। একটা বিরিয়ানি প্যাকেট এগিয়ে দিল তের দিকে। তে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক তেকে বলে, আমাকে দেখা শেষ হলে এবার খাবার প্যাকেটটা ধরেন, এরপর খেয়ে নিন। জঙ্কুকের কথায় লজ্জা পায় অনেকতে। তাড়াহুড়ো করে জঙ্কুকের হাত থেকে প্যাকেটটা নিয়ে নেয়। প্যাকেট খুলে খাওয়া শুরু করেছে। 2 দিন পর খাবার খাচ্ছে সে। বেশ অর্ধেকটা খাওয়ার পর তার খেয়াল হলো তার পাশে একজন লোক বসে আছে, তাকে খাবারের জন্য জিজ্ঞাসা করা হয়নি। তে এবার লজ্জা পেয়ে জিজ্ঞাসা করে, আপনি খেয়েছেন? না খেলে আমার থেকে একটু খেতে পারেন, এভাবে তাকালে তো আমার পেটে ব্যথা করবে। ভাবাজাকা খেয়ে যায় জঙ্কুক তের কথায়। জঙ্কুক একটু অবাক হয়ে বলে, আপনি খান, আমার খিদে নাই। তে বাকিটুকু খাবার খেয়ে শেষ করে জানালা দিয়ে হাত ধুয়ে নেয়। তখন জঙ্কুক তের দিকে একটা মেডিসিন এগিয়ে দেয়। তে হাতে নিয়ে দেখে মাথা ব্যথার মেডিসিন। তার মানে উনি কি খেয়াল করেছেন আমার মাথা ব্যথা করছে। তে একটু ভালো লাগে এটা ভেবে যে লোকটা তার খেয়াল রেখেছে। দেখতে দেখতে গাড়ি এসে দাঁড়ায় বাড়ির সামনে। জঙ্কুক আর তে গাড়ি থেকে নামে। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে জঙ্কুক আর তে। জঙ্কুকের মা দরজা আটকে দিয়ে দরজার সামনেই দাঁড়িয়ে আছে। উনি খুব আহত হয়েছে। একমাত্র ছেলে তাকে না জানিয়ে বিয়ে করে নিয়ে বউ নিয়ে হাজির হয়েছে। জঙ্কুক এবার একটু সাহস জুগিয়ে বলে ওঠে, মা একবার দরজা খোলো তুমি, দেখো কাকে তুমি বাহিরে দাঁড় করিয়ে রেখেছো। জঙ্কুকের মা এবার রাগী গলায় বলে উঠল, আমি ওই মেয়ের মুখও দেখবো না। আমাকে না জানিয়ে বিয়ে করেছিস, একবারও আমার কথা ভাবলি না। ভাবি একবার আমার কথাটা শুনো, এতে জঙ্কুকের কোনো দোষ নাই, পরিস্থিতি এমন ছিল কাউকে জানানোর সুযোগ পাই নাই। জিন দরজা খুলে দিলেন। ছেলের জন্য তো আর দেওরকে বাহিরে রাখতে পারে না। ভাইয়া আপনি ভেতরে যান, আর সুগা তুইও। তে মাথা তুলে জঙ্কুকের মাকে দেখে অবাক হয়ে যায়। চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। তে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ফুপুমা তুমি? কারো ফুপুমা ডাক শুনে নতুন বউয়ের দিকে তাকায় জিন। নতুন বউ তো আর কেউ না, তার একমাত্র ছোট ভাইয়ের মেয়ে তে। জিন এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে তেকে। কেমন আছিস তে তুই? কোথায় ছিলিস এতদিন? তোকে কত খুঁজেছি জানিস? তেও জিনকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো সুরে বলে উঠল, ফুপিমা তুমি? আমার বিশ্বাস হচ্ছে না, আজ এতগুলো বছর পর আমি তোমাকে দেখতে পাচ্ছি। জঙ্কুক এবার একটু হেসে বলে ওঠে, আম্মু তুমি নাকি আমার বউয়ের চেহারা দেখবে না, তাহলে এখন তো ওকে নিজের থেকে আলাদাই করছো না। জঙ্কুক বাদে ফ্যামিলির বাকি সবাই অবাক হয়ে যায় জিনের কাজে। তে তাহলে জিনের ভাইজি? সুগা এসব ড্রামা দেখতে পারবে না, তাই সে নিজের রুমে চলে গেল। চুপ কর পাঁজি ছেলে, আগে বলবি না এটা তে, তাহলে তো আমি দরজা এসে কখন খুলে দিতাম। আমার কথা শুনলে তো তুমি আম্মু? যাই হোক সরে দাঁড়াও, আমি ভিতরে যাব, কত রাত হয়ে গেছে খেয়াল আছে? তোমার ভাইজিকে নিয়ে এখানেই দাঁড়িয়ে থাকো তুমি। জঙ্কুক দোতলা সিঁড়ি বেয়ে সোজা উপরে নিজের রুমে চলে গেল। জিন তেকে নিয়ে সোফায় বসিয়ে দিলেন। বাড়ির সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে সব কথা শোনার জন্য। সবার এভাবে তাকানোতে তের লজ্জা লাগছে, তের ভাবতেই অবাক লাগছে। তের বিয়ে হয়েছে তার সেই ছোটবেলার জঙ্কুক ভাইয়ার সাথে। ভাইয়া আপনার তেকে কোথায় খুঁজে পেলেন?
ওর বাবা আমার বাবার সাথে ঝগড়া করে বাড়ি থেকে ওদের নিয়ে চলে যাওয়ার পর ওদের অ্যাক্সিডেন্ট হয়। শুনেছিলাম অ্যাক্সিডেন্টে ওর মা বাবা মারা যায় আর ওর মামা ওকে নিয়ে অন্য কোথাও শিফট হয়ে যায়। এরপর থেকে তো আমি আর ওদের খুঁজেই পেলাম না। জিন কান্না করছে। বাবা মায়ের কথা মনে পড়তেই তেরও কান্না পেল। বুগাম বলতে শুরু করলো, এক কাজে আমি সখীপুর যাই। সেখানে আমার পুরনো বন্ধুর সাথে দেখা হয়। তার অনুরোধে আমি ওদের বাসায় যাই। ওখানে গিয়ে দেখি তের মামি এক সন্ত্রাসী ও বয়স্ক লোকের সাথে তের বিয়ে দিচ্ছিল। তের মামার অনুরোধে আমি সুগার সাথে তের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। সুগাকে মিথ্যা করে মেসেজ দিয়ে যে আমার হার্ট অ্যাটাক হয়েছে সে যেন জলদি আসে। সুগা তখন এয়ারপোর্টে জঙ্কুককে আনতে গেছে। জঙ্কুকের সুগা সোজা বিয়ের বাড়িতে আসে আমার মেসেজ পেয়ে। সুগা ওখানে গিয়ে সোজা জানিয়ে দেয় সে তাকে বিয়ে করতে পারবে না, আমাদের না জানিয়ে সে অলরেডি বিয়ে করে নিয়েছে। তখন জঙ্কুক রাজি হয় বিয়ে করতে, আর আমিও করাই যাতে মেয়েটা জীবন বেঁচে যায়। ভাবি জিন আর লিজা দুজনে কি বলবে ভেবে পাচ্ছে না। সুগা এটা কিভাবে পারলো? ভাব জেনে এমন এক মেয়েকে বিয়ে করেছে। আচ্ছা, এটা কায়ের নতুন কোনো চাল না তো, নিজের মেয়েকে ব্যবহার করে এই বাড়ির ক্ষতি করা? জিন এবার তেকে বলল, অনেক রাত হয়েছে, কিছু খেয়ে নে তুই, বাকি কথা কালকে হবে। তে বলে উঠলো, চিন্তা করো না, ভাইয়া আমাকে গাড়িতে খাবার কিনে দিয়েছে। জিন এবার তেকে জঙ্কুকের রুমে নিয়ে গেল। জঙ্কুক তখন ওয়াশরুমে। জঙ্কুক বের হলে তুই ফ্রেশ হয়ে নিস, কাল সকালে কথা হবে। গুড নাইট। আচ্ছা, গুড নাইট ফুপিমা। জিন চলে গেল। তে দরজা আটকে পুরো রুমে চোখ বুলিয়ে নিল। রুমে একটা বড় বেড, এক পাশে আলমারি, এক সাইডে টেবিল আর চেয়ার রাখা। খাটের সাইডে অ্যাডজাস্ট করা একটা ছোট ওয়ার্ড্রপ। ওয়াশরুমের দরজা খুলে রুমে এসে চমকে যায় জঙ্কুক। তে ঘুরে জঙ্কুকের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলে। তেকে এমন ভাবে তাকাতে দেখে একটু অস্বস্তি হয় জঙ্কুকের। এভাবে হাঁ করে কি দেখছো তুমি আমার দিকে? আগে কখনো ছেলে দেখোনি? জঙ্কুকের ধমকে কেঁপে ওঠেতে হকচকিয়ে যায় সে। এভাবে সামনে থেকে কখনো কোনো ছেলেকে শুধু টাওয়াল পরে দাঁড়াতে দেখেনি। ছি ছি, তে তুই এত লুচ্চা কিভাবে হলি? এভাবে হাঁ করে তাকিয়েছিলি, জীবনে কোনোদিন ছেলে দেখিসনি নাকি? তে এবার লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে তাকায়। এই ফাঁকে খাট থেকে নিজের জামা কাপড় নিয়ে পরতে শুরু করলো জঙ্কুক। আপনি এভাবে শুধু একটা টাওয়াল পরে রুমে আসবেন কেন? জানেন না আপনার রুমে এখন একটা মেয়ে থাকতে পারে? আজব, আমি কিভাবে জানবো তুমি আমার রুমে থাকবে? আমি ভাবছি তুমি নিচে আছো, যাও ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসো। তে লাগেজ খুলে একটা কালো লালের সংমিশ্রণ করা সুতির থ্রি পিস নিয়ে লাগেজ আবার সাইডে রেখে দিল। সোজা ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তের এমন আচরণে মুচকি হাসলো জঙ্কুক। কম্বল টেনে এক সাইডে শুয়ে পড়লো। ওয়াশরুমে বসে ভাবছে এই ঠান্ডা পানিতে হাত দিতেও শীত লাগছে তার। মুখে মেকআপ ওঠাতে হলে তার পানি লাগাতেই হবে। জঙ্কুক শুয়ে শুয়ে ফোন চাপছে আর টাইম দেখছে। মেয়েটা কি ফ্রেশ হতে গিয়ে ওখানে ঘুমিয়ে পড়েছে নাকি? এই তুমি কি ওয়াশরুমে ঘুমিয়ে গেছো? সেই 1 ঘন্টা ধরে ঢুকে আছো। ওয়াশরুম থেকে কাঁপতে কাঁপতে বের হলো থে। ঠান্ডায় পুরো হাত পা কেঁপে কেঁপে উঠছে, চুল দিয়ে পানি পড়ছে, বোঝাই যাচ্ছে গোসল করেছে এই শীতে, তাও আবার রাতের বেলায়। জঙ্কুক দৌড়ে নিচে নেমে তেকে ধরে বিছানায় বসিয়ে কম্বল পেঁচিয়ে দেয়। টাওয়ালটা নিয়ে ভালোভাবে চুল মুছে দেয়। আলমারি থেকে একটা কম্বল নামিয়ে আনলো। শুয়ে পড়ো জলদি, পাগলের মতো এত রাতে কে গোসল করতে বলেছে তোমাকে? তে রীতিমতো কাঁপছে ঠান্ডায়। তে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলে, আমি ইচ্ছা করে করি নাই, ভুলে শাওয়ারে চাপ লেগে যাওয়ায় শাওয়ার অন হয়ে যায়। ভোরবেলায় রীতিমতো বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। সবাই নিজ নিজের মতো কাজ করছে। হঠাৎ শোনা গেল কেউ একজন বলে উঠলো, আমি জঙ্কুকের সন্তানের মা হতে চলেছি। আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। আমাকে রেখে জঙ্কুক কিভাবে অন্য মেয়েকে বিয়ে করতে পারে? অপরিচিত এক মেয়ের কথায় তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে জিন। মেয়েটি চিৎকার চেঁচামেচি শুনে জঙ্কুক বেরিয়ে এলো। জঙ্কুকের পিছু পিছু তেও নিচে নেমে আসলো। জঙ্কুককে নিচে নামতে দেখে মেয়েটি দৌড়ে সে জঙ্কুককে জড়িয়ে ধরে। জঙ্কুক রীতিমতো শকড মেয়েটিকে দেখে। জঙ্কুক এভাবে আর এক মেয়েকে জড়িয়ে ধরে রেখেছে এটা দেখে অনেক বেশি খারাপ লাগতে শুরু করলো তের। জঙ্কুক নিজেকে সামলে নিয়ে মেয়েটিকে নিজের থেকে ছাড়িয়ে নিল। ন্যান্সি, তুমি আমার বাড়িতে কি করছো? আর এটা কোন ধরনের ফাজলামি? জান, তুমি আমাকে ধমক দিয়ে কথা বলতে পারলা? তুমি জানো না আমি প্রেগনেন্ট, আর এই সময় এভাবে কথা বললে বেবির উপর ব্যাড ইফেক্ট পড়বে। জঙ্কুক এক পলক তের দিকে তাকালো। বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকেই। কেউ কিছু বুঝতে পারছে না।
মজা বাদ দাও ন্যান্সি, আমার বাড়ির অ্যাড্রেস তোমাকে কে দিয়েছে? আর কিসের বেবি, কিসের প্রেগনেন্সির কথা হচ্ছে? জাঙ্কুক, আমার সাথে মজা করছো তুমি? বেবি মানে তোমার আর আমার বেবি? তুমি কি সব ভুলে গেছো? তোমার চিকিৎসার দরকার ন্যান্সি, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। জাঙ্কুক ভয়ঙ্কর রেগে গেছে। জাঙ্কুকের ইচ্ছে করছে এই ন্যান্সিকে খুন করে ফেলতে, কারণ তার নামে এত নোংরা একটা মিথ্যা অপবাদ দিচ্ছে। জাঙ্কুকের কথায় ন্যান্সি কান্না শুরু করলো। কান্না করতে করতে তার হিঁচকি উঠে যাচ্ছে। আমার সাথে তুমি এমন করতে পারো না জাঙ্কুক। আমি কোথায় যাব? এই শহরে যে আমার পরিচিত কেউ নাই, তুমি জানো না? নিজের বাচ্চাকে কিভাবে অস্বীকার করতে পারো জাঙ্কুক? আঙ্কেল আন্টি, আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে ন্যান্সি। বের হবে নাকি সিকিউরিটি গার্ডকে ডাকবো? আরে জাঙ্কুক চিল, আমি শুধু মজা করছিলাম। আর তুই সিরিয়াসলি নিয়ে নিলি? তো কি করব? এরকম ফালতু মজার জন্য আমার বউটাকে কান্না করিয়ে দিচ্ছিস, এখন দেখ তো। জাঙ্কুকের কথাতে লজ্জা পেয়ে যায়। ন্যান্সি তা দেখে মুচকি হাসি দেয়। আরে বোন, ভয় পেও না। আমি তোমার জামাইকে নিয়ে যেতে আসিনি, যার জন্য আসা এখানে। জাঙ্কুক, আমাকে তোমার বাবা মায়ের মার্ডার কেসের দায়িত্ব দেওয়া হয়, আর প্রমাণের ভিত্তিতে জিমিনের বাবাকে গ্রেফতার করি। জিমিন বলেছে সে ওর বাবার পক্ষে সাক্ষী দেবে, আর তা বলার জন্য আমি এখানে এসেছি। জাঙ্কুক এবার বলে ওঠে, জিমিনকে তুই কিভাবে চিনিস? জিমিন আমার কাজিন লাগে, আর সুগা এবং বিয়ে আমি দিয়েছিলাম নিজের দায়িত্বে। আঙ্কেল আন্টি, আমাকে ক্ষমা করে দিন। জিমিন মেয়ে হিসাবে একদমই খারাপ না, ওকে মেনে নেন। জিন এবার বলে ওঠে, হ্যাঁ ভাইয়া, যা হবার হয়ে গেছে, ওদের মেনে নাও। এইভাবে তো আমরা ওদেরকে আলাদা করে দিতে পারি না। আচ্ছা, জিমিনের আম্মুকে খবর দাও, আগামীকাল জঙ্কুকের সাথে ওদেরও বউ ভাতের আয়োজন করা হবে। তোমার কোনো সমস্যা নেই তো লিজা? লিজা এবার বলে, আমার কোনো সমস্যা নাই। যাও যাও, সবাই নাস্তার টেবিলে বসো তাড়াতাড়ি। দুষ্টু মেয়ে, একদম ভয় পাইয়ে দিয়েছিল আমাদের। ন্যান্সি বলে, আরে সরি আন্টি। তে তুমি কি রাগ করেছো? না না আপু আমার, আমি কেন রাগ করব? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে উত্তর দেয়। সবাইকে খাবার দেওয়া হলো। জাঙ্কুকের আম্মু সবাইকে দাওয়াত দেওয়ার জন্য লিস্ট বানাতে বসলো। সুগার আম্মু চলে গেছে শপিং করতে বউ ভাতের জন্য। এই জাঙ্কুকের রুমে বসে বসে টিভি দেখছে। তের কোনো ফোন নাই, কারণ তার মামি তাকে কিনে দেয় নাই। জাঙ্কুক পাশে বসে নিজের ফোন নিয়ে ব্যস্ততায় সময় কাটাইছে। তখন দরজায় নক করলো সুগা। ভাইয়া, আসতে পারি? আরে আয় তো। তুই কবে থেকে ফর্মালিটি করছিস আমার সাথে? সুগা রুমে এসে দাঁড়িয়ে থাকে। সুগা কিছু বলতে চাইছে। আসলে ভাইয়া, আমি ভাবির কাছে ক্ষমা চাইতে আসছি। আমি খুব দুঃখিত ভাবি। আসলে আমি জিমিনকে খুব ভালোবাসি, আর ওই সময় বাবা এসে তোমাকে বিয়ের কথা আমি নিজের বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছিলাম, তাই ওইসব তোমাকে বলে ফেলেছি। বিশ্বাস করো, আমি তোমাকে ইনসাল্ট করার কোনো চিন্তাই আমার ছিল না, কিন্তু শুধু কিছু কারণ দেখিয়ে বিয়ে ভাঙতে চেয়েছিলাম শুধু। ইটস ওকে। আমি তখন অপমানিত বোধ করলেও এখন আমার কিছু মনে নাই। উপরওয়ালা যা লিখে রেখেছে তাই হবে। সুগার, তুই আমার ছোট ভাই, আমি কখনো তোকে খারাপ বুদ্ধি দেব না। শোন, আর যাই হোক, এভাবে কখনো কাউকে ছোট করিস না, উদ্দেশ্য যেমনই হোক না কেন। কথা একবার মুখ থেকে বেরিয়ে গেলে তা ফেরত নেওয়া যায় না। কিছু কিছু শব্দ অনেক কষ্ট দেয়, বুঝে শুনে কাউকে কথা বলিস। এরপর ভাইয়া, সামনে থেকে আমি এসব কথা মাথায় রেখে চলবো। আমাকে ক্ষমা করার জন্য ধন্যবাদ ভাবি। সুগা চলে গেল। জঙ্কুক তের দিকে তাকিয়ে বসে আছে। যে কিছু বলবেন আপনি? প্রশ্নে জঙ্কুক ভ্রু কুঁচকে বলল, না তো, তোমার এমন কেন মনে হলো আমি তোমাকে কিছু বলতে চাই? লজ্জা পেয়ে নিচে তার ফুপির কাছে চলে গেল। তে চলে যাওয়ার পর জঙ্কুকও নিজের কাজে মনোযোগ দিল। অনেক জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করছে। ওদের যা টাকা আছে তা দিয়ে জঙ্কুক অনায়াসে একটা কোম্পানি খুলতে পারে। জঙ্কুকের ইচ্ছা ভিন্ন, আগে জব করে অভিজ্ঞতা অর্জন করবে, এরপর সে বাকিটা বুঝবে। জিন ফোন করে সবাইকে ইনভাইট করছে, আর পাশে বসে আছে তে। আচ্ছা ফুপিমা, দাদার সাথে আব্বুর কি নিয়ে ঝামেলা হয়েছিল? সম্পত্তি নিয়ে। তোর বাবা নামে যা সম্পত্তি ছিল তা তোর বাবা সম্পত্তি নিয়ে তোর বাবার নামে যা সম্পত্তি ছিল তা বাবা তোর মায়ের নামে দিতে চেয়েছিল। তোর বাবা বাহিরের এক মেয়েকে পছন্দ করত। সব সম্পত্তি তোর মাকে না দিয়ে বাবাকে দিয়ে দিলে হয়তো সেদিনই ওই মহিলাকে বিয়ে করে নিত। ওই দিন তোর বাবা ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্টটা করে তোকে আর তোর মাকে খুন করতে চেয়েছিল। সে ড্রাইভিং সিট থেকে লাফ দিয়েছিল, কিন্তু অপর পাশ থেকে একটা গাড়ি এসে তার উপর দিয়ে চলে যায়।
তোকে ওই দিনই তোর মা গাড়ি থেকে সাইডে ফেলে দেওয়ায় তোর মাথায় আঘাত পেয়েছিল, তাই তোর অনেক কথাই মনে নাই। তোর মামার সাথে আমার কথা হয়েছিল আজ সকালে, ওইখান থেকে তোর মামা এসে তোকে নিয়ে যায় আর তোর বাবা মাকে ওখানেই কবর দেয়। তোর বাবার সেই প্রেমিকা তোকে মারার জন্য ওই এলাকায় যায়, ভাগ্যক্রমে তুই ভেবে তোর ঘুমন্ত মামাতো বোনকে মেরে ফেলে। এই জন্য তোর মামি তোর উপর ক্ষেপে আছে। আমরা তোর বাবা সেই প্রেমিকাকে খুঁজে পাই আর তার কাছে সব ঘটনা জানতে পারি। আমরা ওই মহিলাকে পুলিশের কাছে দেওয়ায় সে রাগে ওই মহিলার ভাই তোর ফুপাকে মেরে ফেলে। জিমিনের ফুপি হলো সেই মহিলা আর জিমিনের বাবা হলো সেই লোক। তে কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না। এত এত ঘটনা তার অগোচরে ঘটে গেছে, সে জানতেও পারে নাই। যে বাবাকে সে এত বছর ধরে ভালোবেসে শ্রদ্ধা করত, সেই বাবাই তাদের মেরে ফেলতে চেয়েছিল। তার মায়ের মৃত্যুতে তার বাবা দায়ী। মাথা নিচু করে এতে কান্না করছে, তার ফুপি তাকে সান্ত্বনা দিচ্ছে। মেয়েটাকে কাঁদতে দেওয়া উচিত, এতে যদি নিজেকে একটু শান্ত করতে পারে। দেখতে দেখতে গোটা দিন রাত পেরিয়ে যায়। আজ ওদের বউ ভাত। সকালবেলায় জিমিন আর তেকে পার্লারে নিয়ে যাওয়া হয়েছে। ওদের সাজানো শেষ হলে সোজা কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়া হবে। জাঙ্কুক অনেকক্ষণ ধরে অপেক্ষা করে যাচ্ছে, কখন নিয়ে আসা হবে তেকে। জাঙ্কুককে এভাবে অপেক্ষা করতে দেখে সুগা বলে, ভাইয়া এত পায়চারি করছো কেন, কোনো সমস্যা? মেয়েদের পার্লারে যাওয়ার পর এত সময় লাগে কেন? কি সব মেখে ভূত বানায় ওদের। বাই চান্স ভাইয়া তুমি কি ভাবিকে মিস করছো? আরে না, কি যা তা বলছিস, নিজের কাজে যা তো। জাঙ্কুক বেখেয়ালি ভাবে সুগাকে কি যে বলেছে তা নিজেই ভেবে মাথায় গাঁটটা মারছে। সুগা মুচকি মুচকি হাসি দিচ্ছে জাঙ্কুকের দিকে তাকিয়ে। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে তে আর জিমিনকে নিয়ে আসা হলো। জিমিনকে একটা ডার্ক ব্লু কালারের লেহেঙ্গা পরানো হয়েছে। ভারী মেকআপ আর গহনা পরানোতে জিমিনকে সুন্দর লাগছে। অন্যদিকে তেকে একটা মিষ্টি কালারের লেহেঙ্গাতে অনেক সুন্দর লাগছে। কালারটাতে অনেক মানিয়েছে তেকে। দুই বউ কেউ কারোর থেকে কম সুন্দর না। দুই ভাই হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে তাদের প্রিয়তমা স্ত্রীদের দিকে, তাদের নতুন জীবন শুরু করার জন্য। তে আর জিমিন নিজেদের হাত এগিয়ে দিল, অগ্রসর হলো তাদের নতুন জীবনের দিকে।